দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনে। আজ 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্ব ক্যান্সার দিবসে এবছরের প্রতিপাদ্য আসলে গত বছরের সাথে মিলিয়ে ইউনাইটেড বা ইউনিক বা স্বকীয়তা ঐক্যবদ্ধ। এর মাধ্যমে আসলে আমরা বোঝাতে চাই যে ক্যান্সারের সাথে অনেক ধরনের পেশাজীবী, রোগী, অনেক ধরনের স্টেক হোল্ডার জড়িত। তাদের সবার আসলে ঐক্যবদ্ধ প্রয়াসে ক্যান্সারকে জয় করতে হবে। একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ক্যান্সারের রকমভেদ আলাদা। ফলে সারা পৃথিবীর যত মানুষ আছে এবং সমস্ত জাতিগুলোকে ঐক্যবদ্ধভাবে এই ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে হবে। এই বিষয়গুলি কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি। আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার বাম দিকে আছেন ডক্টর সৈয়দ আকরাম হোসেন, তিনি চেয়ারম্যান ক্লিনিক্যাল অঙ্কোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রেডিয়েশন অঙ্কোলজিস্ট। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন ডক্টর ফারহানা রিজওয়ান, তিনি সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। একই সঙ্গে তিনি একজন ক্যান্সার জয়ী যোদ্ধা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি শুরুতেই ডক্টর সৈয়দ আকরাম হোসেন আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন ক্যান্সারের কি অবস্থা? আপনাকে ধন্যবাদ। আমার একটি কথা মনে পড়ছে যে 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিজি ছিলেন মার্গারেট চেন। উনি বলেছিলেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন প্রতিটি পরিবারের মধ্যে কেউ না কেউ ক্যান্সারে ভুগছে। বাংলাদেশেও যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পরিবারগুলোতে অথবা বৃহত্তর পরিবারে কেউ না কেউ ক্যান্সারে ভুগছে। জি, তো একদম সত্যি কথা। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের যে পরিসংখ্যানের কথা বলা হয়, সেই পরিসংখ্যানগুলোর সাথে আমি আসলে একটু দ্বিমত পোষণ করি। আমার কাছে মনে হয় যে আমাদের প্রায় 20 লক্ষের মতো রোগী আছে এখানে। প্রতি বছর 2.5 থেকে 3 লক্ষ নতুন রোগী হচ্ছে এবং প্রায় 1.5 লক্ষ রোগী মারা যাচ্ছে। বাংলাদেশের ছেলেদের মধ্যে আমরা জানি যে ফুসফুস ক্যান্সার বেশি, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সারের হার অনেক বেশি, পাশাপাশি জরায়ু মুখের ক্যান্সারও বেশি। কিন্তু তামাকজনিত ক্যান্সারও বাংলাদেশে কিন্তু অনেক বেশি। কিন্তু আমাদের কাছে একটা মারাত্মক চিত্র ফুটে উঠছে, সেটা হলো আমাদের দেশে যে হারে ক্যান্সার কিন্তু বয়স্ক মানুষদের হওয়ার কথা, 50 ঊর্ধ্ব মানুষদের হওয়ার কথা, আমাদের দেশে 50 এর নিচের মানুষগুলোর একই হারে ক্যান্সার হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন। এটা কিন্তু আতঙ্কের একটা জায়গা। বিশেষ করে আমরা স্তন ক্যান্সারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বা অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিটা কিন্তু বাংলাদেশের সামগ্রিক এপিডেমিওলজিক্যাল চিত্রকে পরিবর্তন করে দিচ্ছে বলে মনে হয়। এবং সেটা পৃথিবীর অন্যান্য জায়গার থেকে কিন্তু একটু আলাদা। এত ইয়াং এজ ক্যান্সার কিন্তু ওয়েস্টে দেখা যাচ্ছে না। তো এই যে অবস্থাটা, এটা নিয়েও কিন্তু আমাদের চিন্তাভাবনা করার বিষয় আছে। তো পাশাপাশি চিকিৎসার উপকরণ বা চিকিৎসার বিষয়গুলো, অন্যান্য বিষয়গুলো, আমরা কি আসলে প্রস্তুত এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য? রাষ্ট্র কি প্রস্তুত? সেটা কিন্তু ওইভাবে রাষ্ট্র এখনো প্রস্তুত না। কিন্তু আমরা যেটা মনে করি যে আমার মেশিন দরকার রেডিওথেরাপির জন্য, যেহেতু বাংলাদেশে 70 থেকে 80% রোগী রেডিওথেরাপি পায়, কারণ হচ্ছে সব রোগীগুলো ডায়াগনোসড স্টেজ 3-4-এ, এবং এই অবস্থাতে আমাদের রেডিওথেরাপি পাওয়া দরকার, মেশিন দরকার কমপক্ষে 200টা, আছে মাত্র 20 থেকে 25টা। অধিকাংশগুলোই কিন্তু বেসরকারি সেক্টরে। তো আধুনিক চিকিৎসা দেওয়ার জন্য আমাদের কত বেশি ইনভেস্টমেন্ট দরকার, তো সরকার কতখানি করতে পারবে জানি না। কেমোথেরাপিগুলো দরকার, কম মূল্য দরকার, কারণ অনেক দাম। তো সেখানে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন থেকে কিন্তু আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম। তার 32টা সুপারিশের মধ্যে একটি সুপারিশ, 28তম সুপারিশ হলো ক্যান্সার এবং নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে। ওখানে কিন্তু সার্জিক্যাল অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, পেশাজীবী যাদের সহযোগিতা প্রয়োজন, হ্যাঁ, তাদের ম্যান পাওয়ার বাড়ানো, আর্লি ডিটেকশন সেন্টার তৈরি করা, হিস্টোপ্যাথোলজিস্ট তৈরি করা, এবং এই সেন্টারগুলো তৈরি করা, স্ক্রিনিং করা, রেজিস্ট্রি করা, এই টোটাল বিষয়গুলোকে এখানে সরকারকে যোগ দিতে বলা হয়েছে এবং বেসরকারি খাতকে উৎসাহিত করতে বলা হয়েছে, যাতে করে বেসরকারিতে সফট লোন দেয়া, বেসরকারি খাতে যারা মেশিন আনবেন বা ক্যান্সার সেন্টার তৈরি করবেন তাদেরকে যাতে ভ্যাট ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়, বিভিন্ন ধরনের ভর্তুকি দেওয়া, এইগুলোর কথা বলা হয়েছে। এবং ওষুধের ক্ষেত্রেও ভ্যাট ট্যাক্স মকুফ করা, যাতে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টগুলো বাংলাদেশে তৈরি করা যায়, সেটার ক্ষেত্রে সরকারকে অনুদান দিতে বলা হয়েছে। এগুলো মোটামুটি প্রস্তাবে আছে। তো এটা যদি সরকার বা পরবর্তীতে যারা দায়িত্বে আসবেন, বাংলাদেশে আমরা জানি যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, এরপরে যারা দায়িত্বে আসবেন তারা যদি এই বিষয়টাকে গুরুত্ব দেন, আমরা আশা করি যে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাজ করতে পারবো। কারণ আমাদের একটা বড় অংশের মানুষ শুধু ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে একেবারেই নিঃস্ব হয়ে যাচ্ছে। এবং ওইখানেও আমরা বলেছি যে ক্যাটাস্ট্রফিক যারা আছে, যারা ক্যাটাস্ট্রফিক ডিজিজগুলো, তার মধ্যে ক্যান্সার একটি,
এবং ওইখানে আমরা বলছি সোশ্যাল ইন্স্যুরেন্সের মাধ্যমে সরকার জন্য এই জায়গাটাতে সহযোগিতা দান করে। আপনি খুব সুন্দরভাবে আমাদের দেশের পরিস্থিতিটা সামারাইজ করেছেন। এবার আমি একটু ডক্টর ফারহানা রিজওয়ান আপনার কাছে আসতে চাই। আপনি একজন ক্যান্সার যোদ্ধা, আপনি নিজের জীবনে এই প্রতিদিনই এই পথটা পাড়ি দিয়েছেন। আমি একটু আপনার ক্যান্সার বিজয়ের গল্পটা প্রথমে শুনতে চাই। ধন্যবাদ। আমি তো একজন টিচিং প্রফেশনে আছি, ইউনিভার্সিটিতে আছি। তো আমার যেটা হলো যে আমার ক্লাস নেওয়ার পাশাপাশি আমার আরও অনেক কাজের আমাকে ব্যস্ত থাকতে হয়। তো আমার আর্লি ডিটেকশনেই আমার একটু দেরি মানে ভুল ছিল বা আমি একটু ডিলে ছিলাম, কারণ আমি নিজেও মানে ওভাবে খেয়ালই করিনি। আমি জিনিসটাকে আসলে বুঝতেই পারিনি যে আমার বডিতে কিছু একটা চেঞ্জ আসছে বা কিছু একটা হয়েছে। তো 2019 সালে প্রথম আমি এটা যখন এটা বেশ আমার তো ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট ছিলাম আমি। তো এই টিউমারটা যখন অনেক বড় আকার ধারণ করে তখন আমি জিনিসটাকে বুঝতে পারি। তো এই লেট ডায়াগনোসিসটা আমার জন্য খুব কষ্টকর ছিল, কারণ আমার তখন মনে হচ্ছিল যে এটা আমি কেন বুঝতে পারলাম না। তো যখন এটা ডায়াগনোজ হলো এবং 2019 থেকে আমার ক্যান্সারের জার্নিটা শুরু হলো, আমি প্রথমেই ডিসিশন নিলাম যে আমি ট্রিটমেন্টটা বাংলাদেশেই করব। তো সেই থেকে কিন্তু আমি আমার এই ট্রিটমেন্ট ডায়াগনোসিস বা কোনো কিছুর কারণেই আমি দেশের বাইরে যাইনি। আমি পুরো প্রসেসটাই আমার বাংলাদেশে হয়েছে, আমার সার্জারি হয়েছে, আমি কেমোথেরাপির সবগুলো শিডিউলগুলো আমি বাংলাদেশে কমপ্লিট করেছি, তারপর ফলো আপ করছি এখন। তো আমি এখনো ট্রিটমেন্টের মধ্যে আছি, আমার এখন হরমোন থেরাপি চলছে। সো পুরো জিনিসটাই আমি আসলে একটা কষ্টকর চ্যাপ্টার লাইফের, কিন্তু যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এই চ্যাপ্টারটার জন্য আমি অনেক কিছু শিখতে পেরেছি বা আমি এখন অনেক কিছু জানি, যেটা হয়তো একসময় আমার জানার বাইরে ছিল। জি, দারুণভাবে বলেছেন আপনি আপনার জার্নিটার কথা। আপনার কাছে আবারও ফিরবো, কারণ আপনি নিশ্চয়ই আরও অনেক অবস্টাকল পাড়ি দিয়েছেন। কিন্তু তার আগে আমি ডক্টর আকরাম হোসেন আপনার কাছে আবার একটু ফিরতে চাই, যে কথাটা দিয়ে আমাদের ডক্টর ফারহানা রিজওয়ান শুরু করেছিলেন, আর্লি ডায়াগনোসিস। ক্যান্সারের ক্ষেত্রে এই যে আর্লি ডায়াগনোসিস বা শুরুতেই রোগটাকে ধরার চেষ্টা করা, এটা কেন গুরুত্বপূর্ণ? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা কথা প্রায় বলি, সূচনায় রোগ নির্ণয় হলে যদি ধরা যায় তাহলে সম্পূর্ণ সুস্থ হওয়া যায়। জি, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে ক্যান্সারও আসলে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব যদি আর্লি ডায়াগনোসিস সূচনাতে নির্ণয় করা যায়। জি, এই জন্য স্ক্রিনিং এর বিষয়টা আসছে। আমাদের দেশের প্রবলেমটা হলো যে গ্রামে গঞ্জে সব জায়গাতে কিন্তু ফারহানা তো শহরে থাকেন বা শহর অঞ্চলে ছিলেন, যারা কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন তাদের এই বিষয়গুলো জানা, নলেজের ওপর বিরাট গ্যাপ আছে তাদের মধ্যে। তারা তো সচেতন না, তারা তো জানেন না যে আসলে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করতে হবে কিনা, করলে কখন করতে হবে, কিভাবে করতে হবে, তাদের কাছে তো এই তথ্যটা নাই আসলে। এবং আমাদের সোশ্যালিটি স্টিগমা আছে যে আমরা সামাজিকভাবে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এবং পুরুষাসিত সমাজ ব্যবস্থা সেগুলো কিন্তু একটি ভয় আছে। তো এই বিষয়গুলোর কারণে আমরা কিন্তু কিছুটা এই সমস্ত ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। আর সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো জানতে হবে। যেমন শুধু আমরা স্পেশালিস্টটা জানলে হবে না, জেনারেল ফিজিশিয়ান সাধারণ মানুষ যার কাছে যায় বা যেই চিকিৎসকের কাছে যাবেন, সাধারণত যার সাথে দেখা করে কোনো সমস্যা হলে তার কিন্তু এই বিষয়গুলো জানতে হবে। এমনকি স্বাস্থ্যকর্মী যারা টিকা দিতে গ্রামে যাচ্ছেন, গ্রামের একজন মহিলার কাছে কিন্তু সেও খুব গুরুত্বপূর্ণ, তার কাছেও এই ইনফরমেশনগুলো থাকতে হবে। তখন সাধারণ যদি জেনারেল ফিজিশিয়ানরা যদি ক্যান্সার রিলেটেড সাইন সিমটম এবং এক্সামিনেশনগুলো জানে, তাহলে তো সে স্পেশালিস্ট কাছে রেফার করতে পারবে। তার আগে তো সে রেফারও করতে পারবে না। এবং আপনি ঠিকই বলেছেন যে একদম প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক লেভেল পর্যন্ত আমার মনে হয় প্রতিটি কর্মীরই আসলে এগুলো জানতে হবে। তখন তাহলে সে পাঠাতে পারবে রেড ফ্ল্যাগ সাইন বা গুরুতর যে আমরা যেমন 8-10টা সাইনকে খুবই গুরুতর বলি, সে বিষয়গুলো সম্পর্কে নলেজে রাখা। যেমন আমরা বলি যে গলা ভেঙে গেলে, দীর্ঘদিন গলা ভেঙে থাকলে, শরীরে দীর্ঘদিন কাশি থাকলে, গলা বসে গেলে, অথবা শরীরের ওজন কোনো কারণ ছাড়াই যদি কমে যায়, শরীরের কোনো জায়গা থেকে যদি পেশাব পায়খানা বা থেকে বমির সাথে রক্তপাত হয়, এবং এই সমস্ত অনেকগুলো কারণ আছে, বা চাকা বা পিণ্ড যেটা স্তনে হতে পারে। তো এগুলো যখন হয় তখন কিন্তু আমরা একটু সাবধান যদি হই বা নিকটস্থ ডাক্তারের সাথে কথা বলি বা স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলি, সেখান থেকে যদি ডাক্তার রেফার করেন তাহলে কিন্তু আমরা দ্রুত নির্ণয় করতে পারি। নির্ণয় করার সুবিধাটা হলো আমি তাকে সম্পূর্ণ সুস্থ জীবন দিতে পারবো, এই জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ।
আমি শুধু কিছু স্ক্রিনিং এর বিষয়টা মনে বলে রাখতে পারি। জি, একই সঙ্গে যদি বলে একই, ফেলেন। হ্যাঁ, যে একটা ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের ইস্যুটা কিরকম, যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটা কিন্তু মাসিকের 7 দিন পরে, যাদের মাসিক আছে চলেন, আর আর যারা মাসিক বন্ধ হয়ে গেছে তাদের কিন্তু প্রতি বছর প্রতি মাসে একটা দিন, ফিক্স একটা দিনে কিন্তু নিজে ঠিক করে নিজে করতে পারবে। গোসলের সময় গায়ে সাবান লাগিয়ে বা হাতে তালু দিয়ে যদি চেপে চেপে মানে স্তনকে পরীক্ষা করা হয়, তখন কিন্তু সে চাকা বা পিণ্ড ফিল করতে পারে। কিন্তু সাবানের কথাটা বললাম কারণ ওই সময়টাতে এটা খুব স্লিপারি থাকে। তাহলে এটার করে কিন্তু উনি যে কোনো চিকিৎসকের কাছে চলে যেতে পারে, যে একটু দেখাতে পারে, সন্দেহ হলেই দেখাবে। দেখালেই কিন্তু চিকিৎসক কিন্তু তাকে একটা পরামর্শ দিবেন, যেটা কোর বায়োপসি করো, আমরা কোর বায়োপসির কথাই বলি। তাহলে কিন্তু একটা মেমোগ্রাম করো, একটা স্ক্রিনিং এর কথা কিন্তু আমরা বলছি 50 বছরের পরে মেমোগ্রাম করতে হবে, প্রতি 3 বছর মিনিমাম, পরপর 3 বছর করে তারপরে যদি দরকার হলে আবার করবে। এটা এক এক দেশে এক এক নিয়ম, কিন্তু আমাদের দেশে কিন্তু মেমোগ্রাম মাস্ট, অথবা আল্ট্রাসাউন্ড। তাহলে মেয়েদের জন্য এটাই আমাদের একটা বিষয়। ছেলেদের জন্য যেমন আমরা যদি এটা কাশি হচ্ছে, খুশখুশে কাশি বা কিছু, যদিও আমাদের দেশে টিবি অনেক বেশি, কিন্তু ক্যান্সারও তো, ফুসফুসে ক্যান্সারও তো অনেক বেশি। তো সেটাও কিন্তু আমরা একটা বুকের এক্সরে করি, এটা কিন্তু উপজেলা লেভেলও সম্ভব, যে একটা বুকের এক্সরে করেও কিন্তু আমরা এই বিষয়গুলো কিন্তু জানতে পারি। যেমন সার্ভাইকাল ক্যান্সারের জন্য যদি আমরা একটা ভায়া টেস্ট করি বা প্যাপস করি, 50 বছরের পর যদি এটা কোলোনোস্কোপি করি আমরা, অথবা এন্ডোস্কোপি করা 3 বছর পর পর। জি। আরেকটা হলো যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন যদি আমরা করতে পারি, বা পিএসএ টেস্ট করতে পারি। তো এগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা একটা বড় অংশের ক্যান্সার সম্পর্কে ধারণা পেয়ে যাব। আরেকটা হলো যে আমাদের তামাকজনিত ক্যান্সার হার তো অনেক বেশি, জি, মুখের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, এগুলো কিন্তু ওরাল ক্যাভিটি এক্সাম করলে কিন্তু খুব দ্রুত ধরা যায়। বা একটা ঘা হয়ে আছে, সারছে না, দ্রুত ডাক্তারের কাছে যাওয়া। হ্যাঁ, জি, এক্স্যাক্টলি। তো এই বিষয়গুলো যদি আমরা একটু নজর দিই, এটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না, কিন্তু এটা সচেতন হলে স্বাস্থ্য বিষয়ক এগুলো। আরেকটা হলো যে প্রতি মানে সপ্তাহে অ্যাটলিস্ট কমপক্ষে 3 দিন 30 মিনিট করে ব্যায়াম করা। আমাদের এটা একদম প্রমাণিত যে যারা ব্যায়াম করবেন তাদের কিন্তু ক্যান্সার আর কমবেই। খাওয়ার হ্যাবিটটা চেঞ্জ করা, পরিবর্তন করা, এগুলো যদি আমরা করতে পারি, তাহলে হয়তো দেখা যাবে যে একটা সুস্থ জাতি গঠনে করতে পারবো। কারণ এখন ক্যান্সার যেহেতু অনেক সমস্যা বাংলাদেশে, এটা আর্থিকভাবেও কিন্তু বাংলাদেশকে পঙ্গু করে দিবে ভবিষ্যতে, যদি আমরা এখন থেকে সাবধান না হই। আরেকটা বিষয় আমি আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি আপনার কথাতে একটু আগে বলছিলেন যে আমাদের নীতি নির্ধারকরা কি আসলে এই ব্যাপারে সচেতন কিনা, ক্যান্সার যে ভয়ঙ্করভাবে বেড়ে গেছে বা আরও যাচ্ছে প্রতিদিন, সেই ব্যাপারে তারা ওয়াকিবহাল কিনা, সেটা নিয়েও তো মনে হয় আমি শুধু একটা কথা বলতে পারি যে 2009 থেকে 15 সাল পর্যন্ত একটি ন্যাশনাল হেলথ পলিসির একটা অংশ ছিল, যে ন্যাশনাল হেলথ ক্যান্সার স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান অফ অ্যাকশন ছিল। ওটার সাথে আমি একটা ফোকাল পারসন ছিলাম ওই সময়। তো ওটা কিন্তু একটা পর্যায়ে, তারপরে কিন্তু আর কিছু হয়নি। এখন এইবার যেটা আসার কথা, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু সচেতনতা বেড়েছে। যেটা আমি বললাম হেলথ সেক্টর রিফর্ম কমিশন অন্তর্বর্তী সরকার যেটা করেছিল, এটা তো আমি যেহেতু সদস্য ছিলাম, আমরা কিন্তু 28তম সুপারিশের মধ্যে এটা কিন্তু আছে। এখন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে রাজনৈতিক দলগুলো এটা কতখানি গুরুত্ব দিচ্ছে। রাইট, যারা আসলে দেশটা চালাবেন। এবং আপনি যদি বিএনপির ইয়েটা দেখেন, এই বিএনপি যে স্বাস্থ্য খাতে যে 8টা পয়েন্ট বলেছে, 8টা পয়েন্টের মধ্যে প্রথমটা হলো দুর্নীতি, স্বাস্থ্যখাতে দুর্নীতি হবে না, দুর্নীতি রোধ করতে হবে। এবং এর মধ্যে একটা পয়েন্টে কিন্তু ক্যান্সার আছে, যে মানে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরে কোলাবোরেশন করার কথা বলা হয়েছে, ক্যান্সার, কিডনি, জটিল রোগগুলো চিকিৎসার যাতে সহজ করা যায়। এই বিষয়টা কিন্তু বিএনপির 8টা পয়েন্টের একটা পয়েন্ট। কিন্তু আমার ধারণা এই একই ধরনের পয়েন্ট নিশ্চয় জামাত ইসলামী বা অন্যদেরও আছে। তো এটা যেহেতু আমি দেখেছি, সেটা আমি আপনাকে, তার মানে যদি একটা রাজনৈতিক ঐকমত্য থাকে এবং এটার ব্যাপারে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে আগানো যায়, তাহলে হয়তো আগামীবার আশা করি যে পরিবর্তন হবে। জি, ডক্টর ফারহানা রিজওয়ান, আপনার কাছে আসি। আপনি তো আসলে রোগী হিসেবে বাংলাদেশের সমস্ত চিকিৎসা নিয়েছেন। আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে এই চিকিৎসাটা আমি পেলাম না, বা এটা হয়তো আমার দেশের বাইরে গেলে হতো? না, অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি খুব এনজয় করেছি, এখন আমি এনজয় করি। আমি সবাইকে বলি, যখনই কারোর সাথে কথা হয় বা কেউ যদি আমার কাছে সাজেশন চায়, ফ্যামিলির মাঝখানে থেকে ট্রিটমেন্ট নেওয়াটা এটা একটা অনেক বড় ব্যাপার। আপনি যখন দেশের বাইরে যাচ্ছেন, আপনি কমপ্লিটলি আইসোলেটেড হয়ে যাচ্ছেন, মাসের পর মাস একা একা অনেক, একজন ফ্যামিলি মেম্বার আপনার সঙ্গে আছে। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আপনি বাসায় আছেন, আপনার ছেলে মেয়ে, আপনার ফ্যামিলি পার্সন, সবার মাঝখানে আপনি আছেন, সবাই আপনাকে ইন্সপায়ার করছে। এবং
তারা আপনাকে হেল্প করছে এই ব্যাপারটা থেকে বেরোয় আসার জন্য, এটা কিন্তু একটা অনেক পজিটিভ ব্যাপার ক্যান্সার ট্রিটমেন্টের জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আমার যেটা মনে হয় যে দেশে থেকে ট্রিটমেন্ট করলে যেটা হয় যে আমার যে কোনো হেল্প আমি যে কোনো জায়গা থেকে আমি নিতে পারি, যেটা দেশের বাইরে আমার পক্ষে ধরেন আপনার সম্ভব একটু না। রক্তের প্রয়োজন অপারেশনের Exactly, সময়, ওখানে হ্যাঁ। আপনি রক্তটা আসলে পাবেন কোত্থেকে? সেটাই তো, দেশের বাইরে কিন্তু এই জিনিসগুলো হয় না, মানুষ যায় দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য। আমাকেও অনেকে সাজেশন দিয়েছে যে কেন তুমি এখানে করছো, তুমি তো বাইরে, তখন আমি পিএইচডি করছিলাম, সো আমার স্টুডেন্ট ভিসা ছিল, আমি চাইলে তখন আমি যেতে পারতাম, বাট তখন আমি সেই সুযোগটা নিইনি। আমি চেয়েছি যে না, আমার বাচ্চারা আছে, আমি বাচ্চাদের এতদিন আমি আমার বাচ্চাদেরকে রেখে আমি বাইরে যাব, আমার কাছে এটা ভালো লাগেনি। এবং আমার কাছে আমি মনে করেছি যে আমি আমার দেশে ট্রিটমেন্ট নিব, কারণ আমার ফ্যামিলিতে ডাক্তার আছে, আমার হাজবেন্ড ডাক্তার, আমার শ্বশুর ডাক্তার, তো ওদের একটা বড় সাপোর্ট ছিল যে না তুমি বাংলাদেশেই করো। এবং ওই সাহসটা আমি পেয়েছিলাম। তো আমি সবসময় ক্যান্সার পেশেন্টদের উদ্দেশ্যে বলি, সাহস একটা অনেক বড় ব্যাপার, মানসিক শক্তি একটা অনেক বড় ব্যাপার। আমাকে আমার যে আমার সার্জারি করেছেন প্রফেসর ডক্টর রফিকুস সালেহিন, উনি আমাকে বলেছিলেন যে একটা কাজ সবসময় করবে, তুমি ট্রিটমেন্ট চলাকালীন বা কেমন নেওয়ার সময় তুমি কখনো ছুটি নিবে না, তুমি তোমার জবটা কন্টিনিউ করবে। এবং আমি ওনার কথাটা শুনেছিলাম, আমি আগের দিন কেমন দিয়ে পরের দিন সকাল 8:30 9টায় আমি ক্লাসে ঢুকেছি। তার মানে সেটাও কিন্তু সম্ভব আসলে, সেটা সম্ভব। এবং এই মানসিক জোরটার কারণে, এবং আমার স্টুডেন্টরা আমার একটা বড় সাপোর্ট ছিল, ওরা সবসময় আমাকে অনেক পজিটিভ কথা বলেছে, আমার কলিগরা আমাকে অনেক পজিটিভ কথা বলেছে। তো সব কিছু মিলিয়ে আমি ইউনিভার্সিটিতে ঢোকার পরে আমার কখনো মনে হয়নি যে আমি ট্রিটমেন্ট নিচ্ছি, কারণ আমি কমপ্লিট ভুলেই যেতাম। তো এটাও একটা অনেক বড় ব্যাপার যে বিজি থাকাটা, যে একদম আমি বাসায় রেস্ট নিচ্ছি, কাজের মাঝে, এক্স্যাক্টলি, যে আমি বাসায় রেস্ট নিচ্ছি তাহলে কিন্তু আমি সিক হয়ে যাব। তো অনেকগুলো ব্যাপার ইনভলভ থাকে একটা ট্রিটমেন্টের মধ্যে, আমি এগুলোকে খুব ইম্পর্টেন্স দেই যে দেশে থেকে, ফ্যামিলির মাঝে থেকে এবং কাজের ভেতরে থেকে ট্রিটমেন্টটা কন্টিনিউ করা। ডক্টর আকরাম হোসেন, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যারা ক্যান্সারের চিকিৎসা দিচ্ছেন, এটা তো খুবই অপ্রতুল বাংলাদেশের জন্য। আপনি যেটা বলছেন যে 20 লক্ষ ক্যান্সার রোগী আছে, তাহলে 20 লক্ষ ক্যান্সার রোগীকে চিকিৎসা দেওয়ার মতো জনবল আমাদের কি আছে? আর না থাকলে কিভাবে তৈরি করা হবে? না, ওইটার কারণেই যে আমাদের স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে 28তম সুপারিশে কিন্তু এটাই বলা হয়েছে যে আমাদের ক্লিনিক্যাল অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, গাইনি অনকোলজিস্ট এবং আরও যত সাব স্পেশালিটি দরকার হবে, হিস্টোপ্যাথোলজিস্ট সহ, ইভেন অনকো রেডিওলজিস্ট যারা আছেন, যারা এখানে কাজ করবেন, তাদের সবার জন্যই আমরা কিন্তু বলেছি যে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জনবল সৃষ্টি করা, শিক্ষার মান বাড়ানো, শিক্ষার ব্যবস্থা করা। এখন আমরা হয়তো ডিগ্রি দিচ্ছি, কিন্তু এগুলো আন্তর্জাতিক মানমতো হচ্ছে কিনা সেটা হতে যাচাইয়ের প্রশ্ন আছে। এই জন্য আন্তর্জাতিক কোলাবোরেশনগুলো খুব জরুরি। যে দেশের বাইরে, যেমন সিঙ্গাপুর ন্যাশনাল, আপনি তো জানেন সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারে আছে, ওখানে আপনিও কাজ করেছেন, আমিও কাজ করেছি, এবং অন্যান্য দেশগুলোতেও আছেন। আমি স্লো অ্যান্ড ক্যাটারিংও কিছু সময় পার করেছি, আপনি তো রিসেন্টলি বোধহয় এমডি অ্যান্ডারসনে গিয়েছেন। মানে আসলে আমাদের এই কোলাবোরেশনগুলো মনে হয় অনেক বাড়ানো দরকার, যাতে আমাদের ডক্টররা ওখানে যেতে পারেন এবং ওখানকার মানে কিভাবে চিকিৎসাটা হচ্ছে আমাদের এফসিপিএস ফেলোশিপ প্রোগ্রামে যেমন আমরা বাইরে থেকে এক্সামিনার সবসময় এসে থাকে, এবার আমাদের মেডিকেল ইউনিভার্সিটিতে এইবারে প্রথমবারের মতো আমাদের ডিপার্টমেন্টে কিন্তু আমরা ফরেন এক্সামিনার এসে আমাদের পরীক্ষা নিচ্ছে। তাতে হচ্ছে কি যে আমরা বুঝতে পারছি যে আমরা আসলে কোন লেভেলে আছি, আমাদের কিভাবে উন্নতি করতে হবে। এই কোলাবোরেশনগুলো দেশে এবং এই যারা আমাদের চেয়ে উন্নত তাদের সাথে আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের একদিকে ম্যানপাওয়ার তৈরি করতে হবে এবং মানসম্মত ম্যানপাওয়ার তৈরি করতে হবে। ম্যানপাওয়ার তৈরি করলে তো হবে না, স্ট্যান্ডার্ডে যেতে হবে। এবং হিস্টোপ্যাথোলজিরও কিন্তু সাব ব্রাঞ্চ দরকার, সেটাও কিন্তু নাই। সেটা কিন্তু আমাদের অনেক হিস্টোপ্যাথোলজি দরকার, সাব ব্রাঞ্চ দরকার। তো সেগুলো রোগীরা কিন্তু খুব সাফার করছে। তো এগুলো যদি আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, হয়তো সরকারি যেই পরিকল্পনার মধ্যে দেয়া আছে, আমার মনে হচ্ছে যে বিএনপি, জামাত ইসলামী বা ওনারাও এই জিনিসগুলো হয়তো পিক আপ করবেন, নাহলে কিন্তু তাদের ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো আসতো না। ওনাদের মাথায় নিশ্চয়ই আছে, নাহলে ক্যান্সার শব্দটা যখন এসছে, আমরা অ্যাটলিস্ট আশা করি যে ভবিষ্যতে নিশ্চয়ই তারা এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস সম্ভবত যে আমরা শুধু হয়তো চিকিৎসকের দিকে নজর দিচ্ছি, চিকিৎসকের বাইরেও কিন্তু আপনার ধরেন ব্রেস্ট কেয়ার নার্স, থেরাপিস্ট, ইভেন আমাদের ফিজিসিস্ট, নার্স, সবই নার্স, ফিজিসিস্ট, এগুলো লেখা আছে। এগুলো আমাদের 28তম সুপারিশের মধ্যে ফিজিসিস্ট, নার্স। আপনি জানেন, খুশি হবেন জেনে যে আমাদের এক বছরে অনকোলজি নার্সের একটা প্রোগ্রাম আছে 1 ইয়ারে। তো
ওইটা আমারই একটা ইনিশিয়েটিভ ছিল। এটা অলরেডি নার্সিং কাউন্সিল অনুমোদিত এবং বাংলাদেশে কয়েকটা জায়গাতে ট্রেনিং হয়, তার মধ্যে একটা হলো কুমুদিনী 1 বছর একটা কোর্স চালু করেছে। জি, ওটা হলো অনকোলজি নার্সের, মানে বিএসসি নার্স করার পরে। জি, এটা একটা অ্যাডভান্সড একটা ট্রেনিং এর মতো বা ফেলোশিপের মতো, অ্যাডভান্স ট্রেনিং করার, যারা শুধুমাত্র ক্যান্সার রোগীদের নার্সিং করবে। ওইটা রিভিউর আমি ছিলাম আসলে ইয়েতে, মানে বাংলাদেশ নার্সিং কাউন্সিলে। তো ওটা কিন্তু চালু হয়েছে, অনেকে কিন্তু ওটা ট্রেনিং করছেন। এবং শুধু এটা আমি মনে করি শুধু অনকোলজি না, এটা সব সাবজেক্টেই হওয়া দরকার, সুপার স্পেশালিটিতে। এখন কিন্তু দিন চেঞ্জ হয়েছে, যে হয়তো পেশেন্টের কিডনির রোগের চিকিৎসা করবেন, তার নার্সিং এও সেরকম দক্ষতা থাকতে হবে, নাহলে একসাথে কাজ করা যাবে না। জি, এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সিনারিও আমরা যেটা দেখি এটা কিন্তু মেইনলি শহর কেন্দ্রিক। যত অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, যত কিছু হচ্ছে, সবাই শহর কেন্দ্রিকই সব কিছু করে। কিন্তু আমাদের যদি পুরো বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা চিন্তা করি, আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের কিন্তু খুব একটা ভালো না। এই ব্যাপারগুলো কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার বা কমিউনিটি সিস্টেম থেকে উঠে আসা উচিত, একদম ভিলেজ বা রিমোট এরিয়াতে কাজ করা উচিত। কারণ স্যার যে ফেয়ার বা স্টিগমার কথা বললেন, এগুলো কিন্তু সেখানে সবচেয়ে বেশি আছে, একদম অনেক বেশি। এবং আমি দেখেছি গ্রামের বাড়িতে বাড়িতে গিয়েও আমি দেখেছি যে তারা খুবই আনকমফোর্টেবল এগুলো নিয়ে কথা বলতে। তো প্রাইমারি হেলথ কেয়ারটা যদি আমরা খুব স্ট্রংলি ওটা আমরা এস্টাবলিশ করতে পারি, আমাদের বাংলাদেশে এটা আসলে খুবই মানে ভালো অবস্থায়। প্রাইমারি হেলথ কেয়ারের জন্য যে একটা আমাদের সুপারিশে যেটা ছিল, সেটা কিন্তু আমরা বলেছিলাম যে এটা যদিও আমাদের দেশের স্বাস্থ্য মৌলিক অধিকার বলে 15 এবং 18 অনুচ্ছেদ অনুযায়ী, কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারকে আমরা বলেছি যেহেতু রাষ্ট্র আইনিভাবে বাধ্যবাধকতা নাই, সেজন্য এটা আইন করতে বলেছি। এটা একটা আইনি ড্রাফটও আমরা করে দিয়েছি। তার মধ্যে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, অসংক্রামক ব্যাধির মধ্যে আমরা ক্যান্সারের কথাও বলেছি, যে একদম প্রাইমারি লেভেল পর্যন্ত এগুলো সচেতনতা তৈরি করা হবে এবং রোগীটাকে যেন উপযুক্তভাবে রেফার করা যায় সেটার জন্য ব্যবস্থা রাখা মানে একটা সিস্টেম থাকবে, যে ওখানে গ্রামেও যদি ডায়াগনোসিস হয় সেজন্য একটা প্রপার জায়গাতে আসে, যে কোন জায়গাতে তাকে যেতে হবে সে তো জানে না। তারা যখন গ্রাম থেকে শহরের দিকে আসে, সরকারি হসপিটালগুলোতে তারা এলোমেলো ঘোরাঘুরি করে, যে কোথায় যাবে ওরা জানে না, চিকিৎসাটা আছে সেখানে সে পৌঁছাতেই এবং রেফারেলটা আমরা বলেছি যে বাধ্যতামূলক করতে হবে। এটা নিজের মতো করে পেশেন্ট এখান থেকে ওখানে চলে যাবে সেরকম না, একটা বাধ্যতামূলক থাকবে, চেইনে যাবে এবং ওই কোথায় চেইনটাকে যাবে তাকে ফলো করতে হবে। এইটা যে আমরা যেমন রক্তদানের ক্ষেত্রে একটা আইন আছে এবং সেটা কিন্তু বলা হয় যে এটা করে তারপর রক্তদান করতে হবে, ঠিক একই রকম ক্যান্সারের রেফারেল বা চিকিৎসার ক্ষেত্রেও একটা সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন। আমরা আসলে অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি। আমি একটু ডক্টর ফারহানা রিজওয়ান আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি আমাদের দেশে যারা ক্যান্সার রোগী আছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আশার আলো জ্বালানোর জন্য যদি ছোট করে কিছু বলেন। আমি সবসময় বলবো যে আমাদের দেশের হেলথ সেক্টর নিয়ে অনেক কথা আছে, বাট আমার কাছে মনে হয় যে আমি স্যারের ট্রিটমেন্টে ছিলাম, আমার পুরো ট্রিটমেন্টটা আমি স্যারের কাছেই করেছি বা ওনার কাছ থেকে নিয়েছি। আমি স্যারকে দেখেছি যে ওনার মধ্যে একটা ইচ্ছা আছে, আমি এরকম আরও বেশ কয়েকজনকে দেখেছি যে সবাই চায় যে আমাদের ক্যান্সার পেশেন্টটা দেশেই থাকুক, ট্রিটমেন্টটা দেশেই নেই। কারণ আমাদের দেশের ডাক্তাররা ভালো ট্রিটমেন্ট দিচ্ছেন, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তারা এখন প্রোডাক্টগুলো বা ফার্মাসিউটিক্যাল সমস্ত কেমোথেরাপিউটিক যে ড্রাগগুলো আছে তারা কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ে আসছেন এবং একটার পর একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে দেখছি তারা এগিয়ে আসেন। আমি যেহেতু বেসিক্যালি ফার্মাসিস্ট, আমি জানি ব্যাপারগুলো। আর এছাড়াও আমার মনে হয় যে ট্রিটমেন্টটা দেশেই করা উচিত এবং একটা নিজের ভেতর কনফিডেন্সটা বা আত্মবিশ্বাসটা রাখতে হবে যে আমি আমার বাসার মানুষের পরিবারের মাঝে থেকে, আমার দেশের থেকে আমি সুন্দরভাবে ট্রিটমেন্টটা নিব এবং আমার মানসিক শক্তিটা রাখতে হবে, ভয় পেলে চলবে না। আমি এখন ক্যান্সার সার্ভাইভার, আমি ওনাদেরকেও দেখেছি, সবচেয়ে ভয় যেটা কাজ করে ওনাদের মধ্যে যে রিকারেন্স, যে ব্যাপারটা যে আবার যদি হয়, হ্যাঁ ফিরে আসে, তো এটাও কিন্তু একটা ভয়। আমরা ক্যান্সার সার্ভাইভার হিসেবে যে আমরা মানে এন্ড হয়ে গেলাম তা না, আমাদের লাইফ কিন্তু এখন একটা অ্যাডজাস্টমেন্টের ভেতর দিয়ে চলছে। পেইনের হয়তো শেষ হয়েছে, বাট রেস্ট অফ লাইফ আমরা একটা ফলো আপ বা অ্যাডজাস্টমেন্টের ভেতর দিয়ে, সো কোনো কিছুই কিন্তু এখানে শেষ না। আজকে আসলে আমাদের শেষ করতে হচ্ছে, সময় একদম শেষ হয়ে গেছে। আপনার ডক্টর আকরাম হোসেন এবং ডক্টর ফারহানা রিজওয়ান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনাদের সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আশা করব যে আপনারা সবাই ক্যান্সারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন এবং ক্যান্সার বিষয়ে সচেতন হবেন, নিজেদের নিয়মিত চেক আপ করা এবং অন্যান্য যে কাজগুলোর কথা আমাদের বিশেষজ্ঞ বলেছেন সেগুলো সবাই খেয়াল রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, এই কামনায় শেষ করছি।